সরকারকে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আহ্বান জামায়াতের। দেশের বিভিন্ন স্থানে ইসলামী দলগুলোর বিক্ষোভ, না মানলে কঠোর আন্দোলন। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দেশের কাঁচা বাজারে অস্বস্তি। বেশিরভাগই 100 টাকার উপরে, মাছ মাংসের দামেও ঊর্ধ্বগতি। এবং খুলনায় ঢাকি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফসলি জমি, মাছের ঘের। 3 দিন পর মেরামত হলেও ক্ষতি ছাড়িয়েছে শত কোটি টাকা। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ মোট 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে চট্টগ্রামে জুমার নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে গণতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পথ আরও সুগম হবে। 5 দফা দাবির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করে এগুলো জনগণের দাবি। একই দাবিতে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বারখানায় গিয়ে শেষ হয়। এতে পিআর পদ্ধতিতে নির্বাচন দলীয় দাবি নয়, এটা দেশের অধিকাংশ মানুষের দাবি বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জে জুমার নামাজ শেষে মিশনপাড়া থেকে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাজার এলাকায় এসে শেষ হয়। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ মোট 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এই কথা বলেন তিনি। রাষ্ট্রপতির আদেশ এবং নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোন ব্যত্যয় বাংলার মানুষ মানবে না, জুলাই যোদ্ধারা মানবে না। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ার পরও সারা দেশে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। আর শীতকালীন প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে 100 টাকার উপরে। এছাড়া এখনও সহনীয় হয়নি মরিচের দামও। সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের চাষের মাছের দামও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে দেশের বিভিন্ন বাজারে বাড়তে থাকে ক্রেতা সমাগম। সেই সঙ্গে বেড়েছে সবজির সরবরাহ, তবে তার প্রভাব নেই দামে। সৈয়দপুরের সবজির বাজারে ক্রেতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজির সরবরাহ। তারপরেও বেগুন, ঢেঁড়স, পটল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর শীতের সবজি টমেটো ও শিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, যাতে হিমশিম অবস্থা ক্রেতাদের। এর আগে যেমন দাম ছিল সেই তুলনায় এখন বেশি মনে হচ্ছে। পটল দাম বাড়ে গেছে, ভেন্ডির দাম বাড়ে গেছে, বেগুনের দাম বাড়ছে, তাই না? তবে আমরা আশাবাদী সামনে শীতকালে হয়তো দাম কমবে আর কি। তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় 5 টাকা থেকে 10 টাকা বেশি থাকে। একই চিত্র সিলেটের বাজারেও। পাইকারি বাজারে 160 টাকায় কাঁচামরিচ বিক্রি হলেও হাত ঘুরে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 400 টাকায়। আর শিম কিনতে গুনতে হচ্ছে 180 টাকা। এছাড়া বেগুন, ঝিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম 80 থেকে 100 টাকার ঘরে। সরবরাহ কমের অজুহাতে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে নেত্রকোনার বাজারেও। 80 টাকার নিচে কোনো সবজি নাই, উৎপাদন কম, যার কারণে দাম বেশি। এখন যে শাকসবজির দর এই চড়া দাম, মোটামুটি যদি নিয়ন্ত্রণে আসতে আমার সময় লাগবে, আর না আসলে আমাদের কিনতে গিয়ে খুব কষ্ট হইতেছে। সবজির দাম নিয়ন্ত্রণে আছে। কিছুদিন আগে কাঁচামরিচের বাজার ছিল 400 টাকা কেজি, 300 টাকা কেজি। এখন বর্তমানে কাঁচামরিচ আছে 140 টাকা কেজি। সবজির বাজার ঘুরে ক্রেতা যখন মাছের বাজারে, স্বস্তি নেই সেখানেও।
সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাষের মাছ। ১ কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়। উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়ায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। বাংলা মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে না, তো ক্রাইসিস সবগুলার 20 টাকা 30 টাকা দাম বেড়ে গেছে, আর 20 হলে বেশি দাম বেড়ে যায়। নিত্যদিনে যে খাবারের যে দামটা বাড়ছে বাজারে মিলে না, কামাই অনুযায়ী সংসারে সবসময় হিসেবে খায়। কিন্তু বেশি দাম, পাইকার বেশি, ইলিশ মাছ নাই, এই জন্য মাছটির দাম বেশি। আমদানির প্রভাবে নওগাঁর বাজারে কমেছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নাজমুস সাকিব সামি, এখন। ফরিদপুরে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজার দর। গত 10 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মন প্রতি বেড়েছে 300 থেকে 400 টাকা পর্যন্ত। এতে লাভের মুখ দেখতে শুরু করেছেন চাষিরা। মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। চলতি মৌসুমে এই জেলায় পেঁয়াজের আবাদ হয় ৩৮,০০০ হেক্টর জমিতে, যেখান থেকে উৎপাদন হয় 6,৭৭,০০০ টন। চাষিরা বলছেন প্রতি মন পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ গুনতে হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। তবে মৌসুমের শুরুতে চাষি পর্যায়ে ১,০০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয় প্রতি মন পেঁয়াজ, যাতে লোকসান গুনতে হয় চাষিদের। তবে গেল 10 দিন ধরে বাড়তে শুরু করেছে দাম, যাতে লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছেন চাষিরা। 17 মন পেঁয়াজ আনছিলাম ২৫20 টাকা করে বিক্রি করছি। যে আলহামদুলিল্লাহ যে দাম পাইছি আমি এই বাজারে সন্তুষ্ট আছি। আমার পেঁয়াজ ছিল অল্প, আমি বেশি হলো ২৪50 টাকা দর। পেঁয়াজের হাই বাজার যদি হয় কৃষক বাঁচবে, এক বস্তা সার কিনতে গেলে কৃষকরা হিমশিম খাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় প্রতিনিয়ত বাড়ছে পেঁয়াজের আবাদ, সেই সঙ্গে দাম ভালো পাওয়ায় চাষিরা লোকসান কাটিয়ে উঠবে বলছেন কর্মকর্তারা। কৃষকের ঘরে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুদ আছে। তার একটি মাত্র কারণ হচ্ছে যে আমরা এবার প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০টি ব্লোয়ার মেশিন কৃষকদের মাঝে দিয়েছি এবং প্রত্যেকটি মেশিনে যদি 10 টন করে পেঁয়াজ ধরে তাহলে প্রায় ৭,০০০ মেট্রিক টন পেঁয়াজ বিভিন্নভাবে সংরক্ষিত আছে এবং কৃষকরা যখন যেটা তার চাহিদা সে এখানে বিক্রি করতে পারছে। গেল বছর এই জেলায় ৩৮,০০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়, যেখান থেকে উৎপাদন হয় ৬ লাখ টনের বেশি পেঁয়াজ। এখন ফরিদপুর। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারা দেশেই চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে কুষ্টিয়ায় প্রচারণার অভাব আর মৎস্য অধিদপ্তরের গড়িমসিতে অনেক জেলে এখনও জানেনই না এই নিষেধাজ্ঞার কথা। এর ফলে পদ্মা আর গড়াই নদীতে এখনও শিকার করছেন মাছ জেলেরা। এতে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। মেজবউদ্দিন পলাশের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। আশ্বিনী অমাবস্যা আর পূর্ণিমার মাঝামাঝি সময়ে ডিম ছাড়তে সাগর থেকে নদীতে আসে মা ইলিশ। উৎপাদন নির্বিঘ্ন করতে প্রজননের এই মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। এরই প্রেক্ষাপটে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে কুষ্টিয়ায় মৎস্য অধিদপ্তরের প্রচারণা ও তদারকির অভাবে অনেক জেলে এখনও জানেনই না নিষেধাজ্ঞার খবর। এই সময় জেলেদের জনপ্রতি ২৫ কেজি চাল দেয়া হলেও তা পর্যাপ্ত না হয় জীবিকার তাগিদে বাধ্য হয়ে জাল নিয়ে নদীতে নামছেন তারা। জেলেদের দাবি সরকারি সহায়তা না বাড়ালে এমন উদ্যোগ টেকসই হবে না। সব জেলেদের ঘরে তুলে দিবি, এখন তো মাইকিং করে তুলে দিবি, তুলে দিয়ে তারপরে বন্ধ করবি, এগুলো আগে করে নাই। জেলের যে ন্যায্য অধিকার সেটা দিতে হবে। এরপরে আইসি যদি কোনো জেলে নদীতে নামে মাছ ধরতে হোক, দেখার উদ্দেশ্য আইসি যদি কোনো জেলে যদি পায় প্রশাসন, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা তো না খাওয়ার অবস্থায়, গরিব মানুষের এক পিঠ শুকিয়ে এক পিঠ ভেজে, তারপর ওদের আমাদের না খায় থাকলেও এখন মানিলা লাগতেছে, সরকারের নিষিদ্ধ, আমাদের মানি চলা লাগবে। 25 কেজি আমাদের চাউল দেয়, তার ভেতরে মনে করেন 3 কেজি চাউল চুরি হয়ে যায়, 22 কেজি চাউল পাওয়া যায়। 22 কেজি চাউলে দেখা যাচ্ছে আমাদের কি সংসার চলে? আমরা লেখাপড়া জানি নাই, আমরা প্রচার না, আপনি যদি না বলেন তাহলে আমরা জানি না। আর যদি লিখিত আপনি এক জায়গায় প্রচার করে দেন 10 বের করেন, আমরা চোখেও দেখি না, আমরা বলতেও পারি না। সংশ্লিষ্টরা বলছেন কেবল নির্দেশনা নয়, মৎস্যজীবী ও জেলেদের সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে তদারকি ও সচেতনতা। জেলা মৎস্য কর্মকর্তার দাবি মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। জেলে ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তার। আইনের কঠোরতা যেমন দরকার আছে, তেমনি জেলেদের কথা আমাদের ভাবতে হবে। জেলেদের কথা না ভেবে যদি শুধুই আইন করা যায়, সে আইন কিন্তু ওরা
মানে পালন করতে খুব বেশি উৎসাহ বোধ করবে না। প্রচারণা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি সমস্ত জেলে বা মৎস্যজীবী কুষ্টিয়া জেলার সবাই সচেতন হয়েছে। এরপরও যদি আরও সচেতন করার প্রয়োজন হয় আমরা এই সচেতনতা সভা সহ প্রচারণা আরও বাড়িয়ে দেবো এবং আমাদের অভিযান এবং মোবাইল কোড যেগুলো আমাদের প্রত্যেক উপজেলায় সঠিকভাবে চলছে এবং আশা করি নদী বা অন্যান্য জায়গায় এরকম মাছ ধরার কোনো ঘটনা নেই এবং আমি মনে করি জেলেরা আদেশ মান্য করেই চলছে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে কুষ্টিয়ায় প্রায় ৭,৫০০ জেলে রয়েছেন। তাদের মধ্যে এই বছর সরকারি সহায়তা পাবেন ২,৬৬৬ জন। এখন কুষ্টিয়া। প্রায় ৩ দিন পর খুলনার ঢাকি নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে। তবে এরই মধ্যে তলিয়ে গেছে ৩,০০০ বিঘা জমির আমন ধান, শত শত মাছের ঘের এবং পুকুর। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে শত কোটি টাকা। এছাড়া এখনও পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছেন ২০,০০০ মানুষ। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে রাতভর কাজ করেছে প্রশাসন এবং স্থানীয়রা। ভোরে জোয়ারের পানি ঢোকার আগেই শেষ হয়েছে বেড়ি বাঁধটি বাঁধার কাজ। এতে আর নতুন করে পানি ঢুকবে না প্লাবিত গ্রামগুলোতে। তবে যে পানি প্রবেশ করেছে তা নামাতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। গত মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকি নদীর পানির তোড়ে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে ভেঙে যায় বাঁধটি। এতে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারি, গড়খালী এবং কাকড়া বুনিয়া এলাকা প্লাবিত হয়। সেসব এলাকাগুলোতে এখনও পানিবন্দী অবস্থায় আছেন অনেক মানুষ। এর মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬০ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। কাজ অনেক দ্রুত গতিতে চলতেছে। কাজের উপর মহোদয় আপ্রাণ চেষ্টা করতেছে যাতে বড় আকারে যা ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি না হয়। রাত্রে অল্প অল্প পানি ছাপাইছে আর এখন যে পরিবেশ আছে তাই এই বেলাটা কাজ করতে হলে আশা করি আর পানি ঢুকবে না। আশা করা যায় পানি মনে হয় ঢুকবে না, যদি আরেকটা টিউব দিতে পারে তাহলে পানিটা ঢুকবে না। যা ঢুকেছে তার সমস্যা না, ওটা তাহলে গেট দিয়ে বেরিয়ে যাবে। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। এখন জনপথে। ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসার সময় সর্বোচ্চ ব্যবহার করছেন প্রার্থীরা। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম। কেবল আবাসিক হল এবং আশপাশের কটেজ মেসে অবস্থান করছেন তারাই ক্যাম্পাসে রয়েছেন। তাদের মাঝেই প্রচারণা করছেন প্রার্থীরা। আচরণবিধির কিছু অভিযোগ উঠলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। এদিকে নির্বাচনে এরই মধ্যে বেশ কয়েকটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহার বাস্তবায়ন প্রক্রিয়া ভোটারদের কাছে তুলে ধরেছেন প্রার্থীরা। আমরা চাকসুতে যদি নির্বাচিত হই, স্বচ্ছতার জায়গায়, জবাবদিহিতার জায়গায় আমরা অটল থাকব। আমাদের চাকসুর যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত হবে। প্রচারণাটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের এখানে অনেকটাই টাফ। তারপরে আমাদের দিক থেকে শতভাগ আমরা চেষ্টা করতেছি এবং আমরা রেজাল্টের বিষয়ে ইনশাল্লাহ আশাবাদী। এদিকে ছুটির দিনেও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। আবাসিক হলে প্রচারণা চালানোর পর জুমার নামাজ শেষে প্রচারণা চলে মসজিদ কেন্দ্রিক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরাও প্রচারণা চালায়। এছাড়া 17টি আবাসিক হল সংসদের প্রার্থীরাও রুমে রুমে গিয়ে প্রচারণা চালান। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরে এবং সমর্থন চান। এছাড়া একে অপরকে সহযোগিতা সহ ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ উৎসব মুখর রাখারও অঙ্গীকার করেন। তফসিল অনুযায়ী 16 অক্টোবর রাকসু নির্বাচন হবে। সকলে মিলে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলব। আমি যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হেরেও যাই, যে আমার বিপরীতে ভিপি পদে নির্বাচিত হবে, আমি তার সাথে একসাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। ভোট পাবো, আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। গণতান্ত্রিক মূল্যবোধ, সাইবার বুলিং মুক্ত, ভয়ভীতিহীন একটা সুন্দর রাকসু নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা এবং হ্যাকিং কাজে ব্যবহৃত 35টি মোবাইল এবং বিভিন্ন সিম কার্ড উদ্ধার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। লালপুর উপজেলার বিলমারিয়া এবং দূরদুরিয়া ইউনিয়নের একদল হ্যাকার দীর্ঘদিন ধরেই ইমো সহ সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে কখনো সেনাবাহিনী, কখনো পুলিশ সদস্যের পরিচয় এবং ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার জেলার লালপুর এবং দূরদুরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এই চক্রের 9 সদস্যকে গ্রেফতার করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা দায়ের করেছে। রাঙামাটির জুরাছড়িতে শুভলং শাখা বনবিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের 32তম কঠিন চিবর দানোৎসব। সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে 24 ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুকদের মাঝে দান করা হয়। গতকাল বৃহস্পতিবার সারা রাতব্যাপী বৌদ্ধ ভিক্ষুকদের পরিধেয় গেরুয়া রঙের এই বস্ত্র বুনন শুরু করেন পুণ্যার্থীরা। আজ বুনন সম্পন্ন করেই কঠিন চিবর দানোৎসবে অংশ নেন তারা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি শুভলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে চোখ রাখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।